এখন পর্যন্ত মানুষ খাবারের টাকা নাই, মানুষের জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, সিন্ডিকেট ভাঙতে পারেন নাই, সব জায়গায় আওয়ামী লীগের লোককে আইনে এখন আপনি বাণিজ্য উপদেষ্টা বানাচ্ছেন। তাদের কোনো জায়গার মধ্যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না, আওয়ামী লীগের লোকজনকে এনে এনে তারপরে বসাচ্ছেন, মুজিব প্রেমীকে এনে তারপরে আপনি উপদেষ্টা বানাচ্ছেন। এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে কি করেছিল? দুইজন মানুষ আছে, একজন নাহিদ, একজন আসিফ, এই দুইজনকে উপদেষ্টা বানানো হয়েছে। আরেকজন মাহফুজ আলম ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তাকে এনে উপদেষ্টা বানানো হয়েছে। আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন? তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং, যারা প্রথম আলোর গং, তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কান ভারী করতে পারে। কারণ ইউনূস তো যেটা সত্য কথা, সে তো বাংলাদেশের কোনো কিছু চিনে না, বাংলাদেশের মানুষকে সে ঠিক মতো চিনেও না, সারা জীবন ছিল বাইরে বাইরে। আমাকে আজকে একজন বললেন যে মাহফুজ আলম সাহেব নিজেও নাকি ফেসবুক স্ট্যাটাসে আরেকটা স্ট্যাটাস দিয়েছে যে কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে, ব্র্যাকেটে কর্মকর্তারা সরিয়েছেন, যদিও কর্মকর্তারা উনি সরানো, কর্মকর্তারা সরিয়েছেন। যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামে ও তার ৭১ পরবর্তী চেতনার কথা বলে, কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি নামানো হয়েছে, তার মূর্তি ভাঙা হয়েছে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। হতেই পারে, কারণ উনি ওনার পিতাকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে। আমাকে আজকে একজন বললেন যে মাহফুজ আলম সাহেব নিজেও নাকি ফেসবুক স্ট্যাটাসে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে শেখ মুজিবের ছবি মানে নামানোতে যাদের দুঃখ হচ্ছে, যারা নাকি এটা প্রতিবাদ করছেন, তাদেরকে উনি বলেছেন তারা নাকি গণ আন্দোলনের সঙ্গে তাদের সেন্টিমেন্ট নাকি নাই, তারা নাকি তার বিরোধিতা করছে। তাই ভাবলাম হতে পারে ওনার তো অবজারভেশন। আমি ওটা পড়ার চেষ্টা করলাম, তা আমি ওটা পেয়েছি ওনার এইটা স্ট্যাটাসটা উনি ইংরেজিতে লিখেছেন। অনেক সময় হয় এরকম যে কেউ বাংলা লেখাচ্ছে, ইংরেজিটা ভালো লেখেন, অথবা ইংরেজিতে মনের ভাবটা ভালো প্রকাশ করতে পারেন, হয়তো উনিও সেই গোত্রীয় একজন। কারণ আমি দেখেছি যে ওনার প্রায় ম্যাক্সিমামই ওনার গুরুত্বপূর্ণ স্ট্যাটাসগুলো উনি ইংরেজিতে লেখেন, ভালো ইংরেজি। তো সেটাই পড়লাম, পড়ার পর আমি কি বুঝলাম, এটা আবার মিলাতে গিয়ে আমি দেখলাম যে দেশের অনেকগুলি পত্রিকা সেটাকে আবার অনুবাদ করে দিয়েছে। তো আমি প্রথম আলোর ভাষণটা দিচ্ছি, ওদের অনুবাদটা আমার পছন্দ হয়েছে। আমি এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই। আমি মনে করি কথাটা বলা উচিত যে আমি কি বলেছিলাম আর ওনারা কি ব্যাখ্যা দিচ্ছেন, এই দুটোর মধ্যে কোনো মিল নেই। মিললে এই কারণে উনি যেটা লিখেছেন সেটা ছিল দ্য ফলেন শেখস, মানে পতিত শেখরা। শেখরা বলতে উনি শেখ মুজিব এবং শেখ হাসিনাকে বুঝিয়েছেন। এই পিতা এবং কন্যা কেন পতিত হয়েছে সেগুলো উনি ব্যাখ্যা করেছেন। কোন ব্যাখ্যা করতে পারে, আমি কিন্তু ২-৩টা জায়গা আপনাদের তুমি পড়ে শোনাবো, না 3টা জায়গায় বেছে নিয়েছি, 3টে জায়গায় আমি পড়ে শোনাবো। এক জায়গায় উনি লিখেছেন যেটা নাকি বাংলা করলে যেটা হয়, আমি প্রথম আলো বাংলাটা পড়ে শোনাচ্ছি। সেখানে বাংলা যে কথাটা আসে সেটা হলো যে তবে শেখ তার ৭১ পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের ৭১ পরবর্তী গণহত্যা, জোরপূর্বক গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবে ৭২-এর সংবিধান যা বাকশাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল, এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান। মানে উনি বলতে চাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের ৭১-এর আগে যে ভূমিকাটা ছিল, ৭১ পূর্ব মানে কি, ৭০ নির্বাচন পর্যন্ত নাকি ৭১-এর ২৪শে মার্চ পর্যন্ত, উনি আসলে কি বলতে চেয়েছেন? যখন ৭১ পূর্ব বলেন তখন আমি ধরলাম যে ৭১-এর ৭ই মার্চ, ৭১-এর ২৫শে মার্চ পর্যন্ত, অথবা ৭১-এর যে ভাষণ অথবা আন্দোলন, এগুলো কিন্তু বাদ দিচ্ছেন, এগুলো উনি অপরাধের পর্যায়ে পড়ে। তার আগের গুলো ব্যাপারে ওনাকে উনি সম্মান দিতে চান, দিতে পারবেন যদি নাকি যদি তার দল এবং তার মানে যারা আছে তারা যদি তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে। মানে শেখ মুজিব সম্মান পাবেন কি পাবেন এটা নির্ভর করবে যে তার দল এবং তার পরিবারের সদস্যরা জনগণের কাছে ক্ষমা চাইবে কি চাইবে না এর উপর। কেমন কথা বলো ভাই?
শেখ মুজিব তো মরে গেছে। উনার যে কর্মকাণ্ড, ওনার সম্মান পাওয়া না পাওয়াটা নির্ভর করে উনার কর্মকাণ্ডের উপর। আপনি বলছেন যে স্বাধীনতার পর শেখ মুজিব ভালো কাজ করেনি, আমি মেনে নিলাম। আমার তো এত দূর যাওয়ার দরকার, আমি বিতর্কে যাবো না, মেনে নিলাম। আমি নিজেও মনে করি উনি শাসক হিসাবে খুব ভালো শাসক ছিলেন না, আমি নিজে মনে করি। এবং ওনার ভুল শাসনের ব্যর্থতা, ওনার শাসনে যে ব্যর্থতা ছিল, ওনার শাসনে আমাদের স্বজনপ্রীতি ছিল, আমি এটা বলছি এক দফায় গিয়ে। আমি তার ভুক্তভোগী, আমি নিজে, আমার তখন বুদ্ধি হচ্ছে, আমি তখন বুঝি। এবং ৭৪ দুর্ভিক্ষের আমি নিজে ভুক্তভোগী পার্সোনালি, কাজে আমি এটাকে সমর্থন করছি না। কিন্তু আমার কথা হলো কি, যে আমি তো মনে করি, আমি যদি আপনার কথাও ধরি যে ওনার শাসন খারাপ করেছেন, উনি তো 25শে মার্চ 24শে মার্চ পর্যন্ত কোনো শাসন করেননি, ঠিক আছে, স্বাধীনতার ব্যাপারটা আমি বাদে রাখলাম। তাহলে ওই সময় পর্যন্ত ওনার যে ক্রেডিট সেটা আপনি দিবেন, কেন দিবেন? যদি তার পরিবার এবং তার দল তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়, তো পরিবার এবং দল ক্ষমা চাওয়া না চাওয়ার উপর তার ক্রেডিট দেওয়া না দেওয়ার কি সম্পর্ক আছে? এটা আমার কাছে ক্লিয়ার না। উনি যদি ভালো কাজ করে থাকবেন আপনি ক্রেডিট দিবেন, ভালো কাজ না করলে দেবেন না। কিন্তু তার উত্তরসূরি যারা, তার পরে যারা এসেছে, তারা তাহলে ক্ষমা চাইলে উনি পাবেন না, পাবেন না, এরকম শর্ত দেওয়ার জ্ঞানটা আপনাকে কে দিল ভাই? এটা পৃথিবীর কোথায় পাই এভাবে বলেন তো? দ্বিতীয় জায়গায় আপনি যেটা বলেছেন, আরেকটা জায়গায়, যে কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে, ব্র্যাকেটে কর্মকর্তারা সরিয়েছেন, যদিও কর্মকর্তারা উনি সরাননি, কর্মকর্তারা সরিয়েছেন। যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামে, ও তার ৭১ পরবর্তী চেতনার কথা বলেছে। কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি নামানো হয়েছে, তার মূর্তি ভাঙা হয়েছে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, হতেই পারে। কারণ উনি ওনার পিতাকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক অনৈতিক কর্মকাণ্ড করেছেন। ওনার স্ট্যাচু মরে মরে বানানোটা আমি মনে করি ঠিক হয়নি ওনার। এবং তা যারা এই ছবিটা ভাঙছে, এই মূর্তিগুলি ভেঙেছে, তা কিন্তু শেখ হাসিনার কারণে ভেঙেছে, শেখ মুজিবের কারণে ভাঙেনি। শেখ হাসিনা যে অপকর্ম করছে, এই মূর্তিটা আসলে ছিল শেখ হাসিনার অপকর্মের প্রতীক, সে হিসেবে ভেঙেছে। এটা নিয়ে ভাই আমার কোনো বক্তব্য নাই, আমি সে একমত। কিন্তু উনি যে দেখেছেন শেখের ছবি সরানো হয়েছে, ব্যাকগ্রাউন্ড একজন কর্মকর্তারা সরিয়েছেন, তার মানে আপনি সরান নাই। তার মানে আপনি এখানে বলছেন যে আপনি সরান নাই, আপনি দায়টা নিচ্ছেন না। এটা হলো চালাকি, এটা হলো ধূর্ততা। যদি কর্মকর্তা সরাতো, তাহলে কর্মকর্তারা সরাতে আমি সরিয়েছি। আপনি যদি এখানে উপস্থিত থাকেন, আপনি যদি বুঝেন যে কর্মকর্তারা সরিয়েছে, আপনার উচিত ছিল বলা যে তোমরা সরিও না, তখন বলেননি। আপনি এখনো বলছেন যে আপনি সরান নাই, কর্মকর্তারা সরিয়েছে। ভাই, যে কাজটা করছেন, যেটার জন্য আগের দিন বাহাদুরি করছেন, সেটা স্বীকার করার মতো সাহসটা নাই কেন? তার চেয়ে বরং নাই ভালো। নাই দিতে স্বীকার করছেন, বঙ্গবন্ধুকে জাতিপিতা মানেন না, ওনার সে গাছ আছে, আপনাদের নাই, আপনি দেখেন অন্যদিকে চলে যাচ্ছেন, এটা ঠিক না। আমি আসবো এই প্রশ্নে। আরেকটা বলেছেন, কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন, তবে তিনি এই গণ অভ্যুত্থান ও গণচেতনার নিন্দা জানালেন। যদি কেউ আফসোস করে, সে গণ অভ্যুত্থানের এবং চেতনার নিন্দা করলো, এক বলতে চাচ্ছেন। দেখেন, এই জায়গাটা তো আমি বলে শেষ করে দিচ্ছি। সেটা হলো যে গণ অভ্যুত্থান এবং গণচেতনা যদি শেখ মুজিবের ছবি নামানো হয়, যদি নামানো হয়, তাহলে তার নিন্দা আপনারা করেছেন, এই উপদেষ্টারা করেছেন। কিভাবে করেছেন আমি বলি। শেখ মুজিবের ছবি দেওয়ালের মধ্যে, অফিসের মধ্যে, বঙ্গভবনে, সরকারি অফিসে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপদেষ্টাদের মাথার উপর থাকবে, এটা কিন্তু এই চেতনার অংশ না হয়ে থাকে, না হতে পারে, আমার কোনো সমস্যা নাই। এখানে তো উঠিয়ে রেখেছে সংবিধান, ছবিটা ওখানে রেখেছে সংবিধান, আমি না, আপনি না। সংবিধানটা কে উঠিয়ে রেখে, সংবিধানটাকে কে জীবিত রেখেছে? আপনারা রেখেছেন। আমরা কি বলেছিলাম এই সংবিধান আপনারা রাখেন? বলিনি। আপনারা প্রথম দিনই সংবিধানটাকে বাতিল করে দিতেন, আপনারা প্রথম দিনই সংবিধানটাকে স্থগিত করে দিতেন, তাহলে তো এই প্রশ্নগুলো উঠতো না। আমার প্রশ্ন কিন্তু মাহফুজ সাহেব বঙ্গবন্ধুর ছবি নিয়ে নয়, আমার প্রশ্ন কিন্তু বঙ্গবন্ধুর শাসন নিয়ে নয়, আমার প্রশ্ন কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন নিয়েও নয়। আমার প্রশ্ন হলো যে আপনি সংবিধান মানতেছেন কেন?
আপনি সংবিধানকে জীবিত রেখেছেন কেন? আপনি সংবিধানকে বাতিল করে দিচ্ছেন না কেন, অথবা সংবিধানকে স্থগিত করে দিচ্ছেন না কেন? আপনি সংবিধানটাকে বাঁচিয়ে রেখেছেন, আপনি সংবিধানটাকে স্থগিত করেন নাই, বাতিলও করেন নাই। আপনি সংবিধানের আলোকে শপথ নিচ্ছেন, কিন্তু আবার সংবিধান মানছেন না, তাহলে কেমন হবে? আপনি শপথ দিয়ে বলেছেন, আপনি শপথ দেন নাই বলেন, আপনি শপথ দিয়ে বলেন নাই যে আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব, বলেন নাই? আপনি বলেছেন, তো নিরাপত্তা বিধান করতেছেন না কেন? সমর্থন করছেন না কেন? আপনি শপথ নেওয়ার সময় বলতেন যে আমি এই লাইনটুকু পড়বো না, তাহলে বুঝতাম আপনার গার্ডস আছে, তাহলে বুঝতাম আপনার মেরুদণ্ড আছে। বললেন না কেন তখন? তখন বলেন না এই কারণে এই শপথ না নিলে আপনি উপদেষ্টা হতে পারবেন না। আপনি উপদেষ্টা হওয়া প্রয়োজন। লোক তো আপনার মধ্যে আছে কিছুটা ভাই। আপনি যখন বলতেন এই সংবিধানে মানি না, এই সংবিধানের অধীনে আমি শপথ নেব না, অথবা আপনার সিদ্ধান্ত নিতেন যে এই সংবিধানে আমরা স্থগিত রাখবো, এই সংবিধানের কোনো কিছু আমরা মানবো না, মানলেন না কেন? আপনি তো সংবিধানটা রেখেছেন, আপনি রেখেছেন, কিন্তু সংবিধান বাতিল করার ক্ষমতা আমার জনগণের নাই, আপনাদের আছে। সংবিধান স্থগিত করার ক্ষমতা আপনাদের আছে, যেটা নাকি সামরিক শাসকরা সবসময় করে। তারা তো সংবিধান স্থগিত করে দেয়, আপনারা করতেন না? তো করি নাই। আপনারা স্থগিত করবেন না, সংবিধানে রাখবেন, রেখে আবার মানবেন না, এটা হল হিপোক্রেসি। দিস ইজ কল্ড হিপোক্রেসি। তাহলে কি হবে? আপনার মন্ত্রণের সমস্ত লোক যারা আছে তারা বলবে আমাদের উপদেষ্টার সংবিধানে কিছু মানে কিছু মানে না, আমি আমার সুবিধার মধ্যে কিছু মানবো কিছু মানবো না, আমি আইন তো আমার সব মানি না, আইন হলো এটা গণঅভ্যুত্থানের আইন, আমি কিছু মানবো কিছু মানবো না। এটা হলে কি পুরো দেশে একটা অরাজকতা আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন, ঠিক না? আপনার কালকে সিদ্ধান্ত নেন যে সংবিধান আমরা স্থগিত করে দিলাম, নিতেই পারেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আসছে, একটা বিপ্লবী সরকার, এই সংবিধান আপাতত আমরা স্থগিত করলাম, করেন। আপনাকে এই বিষয় নিয়ে কেউ কিছু বলবে না। আপনার শেখ মুজিব মাথায় রাখেন না কোথায় রাখেন আপনার ইচ্ছা, কোনো বক্তব্য নাই। কিন্তু যখন আপনি বলবেন যে আপনি সংবিধানকে সংরক্ষণ করবেন, সমর্থন করবেন, তখন তারপরে যখন আপনি করছেন না, তখন আপনি শপথ ভঙ্গ করলেন, এই কথা আমি বলতে পারবো না, এটা বলবো। আপনারা অন্যায় করছেন এবং শপথ ভঙ্গের অপরাধে আপনি দুষ্ট, এবং এই অপরাধে আপনার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত। ভাই, নিয়ম আপনারা নিয়ম পালন করে দেখান আমাদের কি করতে হবে। আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না, যা ইচ্ছা তা করার যে অধিকার, যা ইচ্ছা তাই করার যে মানে আপনার যে স্বাধীনতা, তাকেই বলা হয় স্বৈরাচারী আচরণ। আপনি লেখাপড়া করেছেন, অনেক জ্ঞানী মানুষ, এটুকু বুঝেন না? প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আমরা চাইবো প্রত্যেকটা লোক যৌক্তিক কাজটা করুক, তাদের প্রত্যেকটা আচরণ যৌক্তিক হোক। উনি যেই হন না কেন, যে যুক্তি আমার জন্য প্রযোজ্য সেই যুক্তি আপনার জন্য প্রযোজ্য হওয়া উচিত। আপনি যত বড় লোকই হন না কেন, সবাইকে যৌক্তিক আচরণ করতে হবে। আমরা একটি যুক্তিগ্রাহ্য সমাজ চাই, আমরা একটি যুক্তিগ্রাহ্য সরকার চাই। আসসালামু আলাইকুম। 5 তারিখ বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল। জাতি একটা জায়গায় একমত হয়েছিলেন যে কয়েকটা ঘটনা এই জায়গাগুলো ঠিক করতেই হবে। সেটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। শেখ মুজিব আওয়ামী লীগ, এইটার নামে এই দেশে আর রাজনীতি করা যাবে না। যেই কারণেই 5 তারিখের পরপরই জনগণ যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে, আওয়ামী লীগের ছবি পেয়েছে, পোস্টার পেয়েছে, সেগুলো সব ধ্বংস করেছে। তারপরে ঘটনা প্রবাহ আপনারা সবাই জানেন। সবার আগে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখা নিয়ে। তারপর আমার একসময় খুব প্রিয় একজন আপা ছিলেন রুমিন ফারহানা। এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকার কে? এরপরে এসে 2 দিন আগে রুহুল কবির রিজভী বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক, এটা আমরা চাই না। এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষ রাস্তায় নামে নাই। আসলে এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে।
এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই। দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই, সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে, বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে, এটা আমাকে দিয়ে অন্তত সম্ভব না ইনশাআল্লাহ। আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন, ওইটা আল্লাহর রহমতে কোনোদিন করব না। এই মগজ বিক্রি করে খাবো না। যেটা মনে করি, যেটা চিন্তা করি, ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবো। বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ইলিয়াস হুসাইন যেখানে ছিল সেইখানেই থাকবেন। অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন, আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনারা রাজনীতি করবেন, 2001 থেকে 5 পর্যন্ত আসলে এত বিশাল ভালো কিছু করেন নাই। সরি, আমার একদম এইভাবে বলতে ইচ্ছা করে নাই, কিন্তু বলে ফেললাম। এত ভালো কিছু করেন নাই যে আপনাদের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে। এই যে আপনার দলে এত কোটি কোটি বিএনপি করা মানুষ জীবনের ঝুঁকি নিয়েও এই আন্দোলন করেছে, এই আন্দোলনের ভেতরে জীবন দিয়েছে, অর্ধেকই তো হবে বিএনপির লোকজন, তাই না? জীবন দিয়েছে তারা না আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয় নাই। আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন, তাহলে আমরা কনফিউজ হব। আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে। আপনি ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে নাকি না, এটা আমাদের জানা খুব জরুরি। এই মুহূর্তে কনফিউজড হয়ে থাকলাম, বাট আমার মনে হয় খুব সহসায় আমরা এটা জেনে যাব, তখন আমরা আমাদের মতামত জানাই দেব। এই দেশের মানুষ, যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয়, রাজনীতি করে না, তারাও না আওয়ামী বিরোধিতা করে, তাই বিএনপির দলে ভোট দেয়। এমনিতে বিএনপি করার কোনো কারণ না, অন্য কোনো কারণ টারণ নাই আসলে ওইরকম। তো সেই জায়গাটা যদি নষ্ট করেন না, তাহলে সামনে বিপদ হবে। কয়েকটা জায়গা যদি বলি যে এই যুদ্ধটা কেন হয়েছিল, বিডিআর হত্যাকাণ্ড, সেটার বিচার হইতে হবে। কমিটি গঠন করার কথা বলা হলো, এখন পর্যন্ত কিছুই করা হয়নি। কয়দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনো তারা চিন্তা ভাবনা করছেন, ফাইনাল কিছু হয় নাই। এই জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায়নি। পরের দিন উচিত ছিল বাংলাদেশে কোথায় কোথায় রয়্যাল এজেন্ট আছে সব কটার এই দেশ থেকে বাইর করা হয় নাই। বিডিআর এর নিরীহ সৈনিকরা তারা জেলখানায় আছে, এখন পর্যন্ত বের করে নাই। উচিত ছিল পরের দিন তাদেরকে যেইভাবেই হোক, জেনারেল অ্যামনেস্টি হোক আর যেইভাবে হোক, তাদেরকে করে দেয়া, করা হয় নাই। আলেমদেরকে বের করে দেওয়া দরকার ছিল, করা হয় নাই। এই ছাত্ররা এখন পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় আছে, চিকিৎসার টাকা নাই, আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা করেন নাই এখন পর্যন্ত। গতকালকেও এক পত্রিকাতে নিউজ দেখলাম, যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এই স্যাবলামো করে 2 লাখ 5 লাখ না, অন্তত 5 কোটি করে টাকা দেওয়া উচিত। তারা এই দেশ স্বাধীন করেছে, দেওয়া হয়নি। বাংলাদেশে গেল 15 বছরে ব্যাপক লুটপাট হয়েছে এই বিদ্যুৎ খাত নিয়ে। সেই জ্বালানি খাতের এখন পর্যন্ত একটা মামলা হয় নাই। আপনি এই নাম কি আপনার, দরবেশ বাবা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা হচ্ছে নীলক্ষেতে, সে এক ব্যবসায়ীকে পিটিয়ে মেরেছে। আরে ভাই, এই মামলায় তো সে তার কিছু হবে না, কারণ ওই কাজ তো সে করে নাই। সে যেটা করেছে সেটা দিয়ে 500 বছর তাকে জেলখানে আটকে রাখা সম্ভব, 500 বার তার ফাঁসি হইতে পারে। তার কারণ সে হত্যা করেছে এই দেশে মানুষ। কাকে করেছে জানেন? এই যে শেয়ার বাজার আছে না, এই শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে সুইসাইড করেছিল কয়েকজন মানুষ, মনে আছে? তাদের হত্যা মামলা হইতে হবে এর বিরুদ্ধে। যে পরিবারগুলো শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে। তার সব প্রপার্টি বিক্রি করে নিলামে তুলে তারপরে সেই পরিবারগুলোর কাছে টাকা ফেরত দিতে হবে। যেই ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে সেই ব্যাংকের টাকা ফেরত দিতে হবে। হচ্ছে কিছুই হচ্ছে না। শুনেছেন এখন পর্যন্ত? এই যে বিদ্যুৎ খাতের মিটার আপনার ডিজিটালাইজেশনের মাধ্যমে, প্রিপেড মিটারের মাধ্যমে যে কয় ইউনিট খরচ হচ্ছে কোনো কিছু জানা নাই, যা মন চাচ্ছে কাটে নিচ্ছে। সে মিটারের ব্যাপারে কোনো ব্যাপার হয়েছে এখন পর্যন্ত? কিছু করা হয়েছে? করা হয়নি। প্রবাসী লাউঞ্জ তৈরি করছে। আরে ভাই, পাছার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে। 10 বছর 15 বছর বউ পোলাপান থুয়া মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে, তার 5 মিনিট এয়ারপোর্টে যায় না, তার বসতে ইচ্ছা করে না। কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা। আপনি এই বালের ভিআইপি লাউঞ্জ টাউন্স, প্রবাসী লাউঞ্জ টাউন্স করে তো লাভ নাই। তাদের জন্য দরকার ছিল 5 লাখ টাকা লাগে সৌদিতে যাইতে,
ইন্ডিয়া থেকে যেতে লাগে 70,000, আমার দেশ থেকে কেন 70,000 টাকা একজন মানুষ সৌদিতে যেতে পারবে না? এইটা তার দরকার। একজন মানুষ বিদেশ যেতে চায়, তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন। তার বিদেশ যেতে লোন দরকার, যেটা শ্রীলঙ্কা, নেপাল এইসব দেশগুলো করে, তার লোনের ব্যবস্থা করেন, বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন, মানুষ কাজ করে আপনাকে টাকা দিবে। এই প্রবাসীদের ব্যাপক অবদান আছে, সেই মানুষগুলির পাশে আপনারা এখন পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই। অতএব বটম লাইন হচ্ছে এই সরকার একটা ব্যর্থ সরকার, কিচ্ছু করতে পারেন নাই। সবশেষ যেই কাজটা করেছেন মোস্তফা সরওয়ার ফারুকীর এখানে নিয়ে এসে, যেই মানুষরা এই দেশে জীবন দিয়েছে, যে আলেমরা রাস্তায় নেমে এসেছিল 5 তারিখে, সেই আলেমদের মধ্যে থেকে 5 জনকে আপনারা ধরে নিয়ে গিয়েছেন এটার প্রতিবাদ করায়। মোস্তফা সরওয়ার ফারুকীর সংস্কৃতি মন্ত্রণালয় এখন এত কিছু করার এত প্রয়োজন পড়ে নাই। এখন পর্যন্ত মানুষ খাবারের টাকা নাই, মানুষের জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, সিন্ডিকেট ভাঙতে পারেন নাই, সব জায়গায় আওয়ামী লীগের লোককে আইনে এখন আপনি বাণিজ্য উপদেষ্টা বানাচ্ছেন। এই জন্য তারা জীবন দিয়েছিল, এই জন্য তাদের কোনো জায়গার মধ্যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না, আওয়ামী লীগের লোকজনকে এনে এনে তারপরে বসাচ্ছেন, মুজিব প্রেমীকে এনে তারপরে আপনি উপদেষ্টা বানাচ্ছেন। এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদের দিয়ে করেছিল। 2 জন মানুষ আছে, একজন নাহিদ, একজন আসিফ, এই 2 জনকে উপদেষ্টা বানানো হয়েছে। আরেকজন মাহফুজ আলম ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তাকে এনে উপদেষ্টা বানানো হয়েছে। আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন? তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং, যারা প্রথম আলোর গং, তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কান ভারী করতে পারে। কারণ ইউনূস তো যেটা সত্য কথা, সে তো বাংলাদেশের কোনো কিছু চিনে না, বাংলাদেশের মানুষকে সে ঠিক মতো চিনেও না, সারা জীবন ছিল বাইরে বাইরে। সো তাকে কেন রাখা হয়েছে? যেহেতু উনি সবার কাছে সমাদৃত, আন্তর্জাতিকভাবে আমাদের এখন টাকার ক্রাইসিসে আছে, রিজার্ভ ক্রাইসিসে আছে, তাকে দিয়ে আমরা বিদেশের সাথে লবিংগুলো করতে হয়, এই জন্য তাকে বসানো, সবাই মেনেও নিয়েছে। কিন্তু তাকে দিয়ে এখন যে এই যে প্রথম আলো সহ বিভিন্ন জায়গার এই যে যারা প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোকে বসানো হচ্ছে। আপনি দেখেন ডেইলি স্টারের এই যে সাবেক ডেইলি স্টারের প্রোডাক্ট আকবর হোসেন বিবিসির, তাকে বানানো হয়েছে লন্ডনের প্রেস মিনিস্টার। ওয়াশিংটনের বানানো হয়েছে গোলাম মর্তুজা। এই গোলাম মর্তুজার কথা ভুলে গিয়েছি আমরা। 2018 সালে নির্বাচন পর্যন্ত সে যেইভাবে ন্যাকেড ভাবে ন্যাংটা হইয়া তারপরে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছিল, 18 নির্বাচনের পরে সে চুপ, তাকে সুশীল বানায় এনে বসানো হইলো কোথায়? ডেইলি স্টারে। সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, এগুলো আমরা বুঝি না? এগুলো রয়ের প্ল্যান বি এর অংশ। তাদেরকে এখন এই জায়গায় নিয়ে বসানো হচ্ছে। অতএব যারা যারা মনে করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং এদেরকে দিয়ে ভালো কিছু সম্ভব, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে, মাঠে নেমে তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে। আমি মনে করি যারা ছাত্র আছে, ছাত্রদের থেকে আরো বেশি প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যেতে হবে। যারা জীবন দিয়েছে, যারা ওই সময়, আমরা এখন শুধু 2 জন উপদেষ্টাকে বাইরে দেখছি, বাকি উপদেষ্টারা নাই। তারা তো জীবন দিতে এসেছিল, তারা কোথায়? তাদেরকে উপদেষ্টা বানাতে হবে। ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, তাদেরকে উপদেষ্টা বানাইতে হবে। আমার নামটা আমি বললাম না, কারণ হয়েছে যে আপনারা আবার মনে করেন না যে আমি আমারটা আমি হইতে চাই, এই জন্য আমারটা আবার আরেকজন বলবে, এই জন্য না, আমারটা বলে রাখি। এটা হচ্ছে আমি আপাতত দেশে যাচ্ছি না, এই কারণে আমার কোনো উপদেষ্টা হওয়ার যোগ্যতাও যদিও আমার নাই, বা কোনো পদে দিতে চাইলেও আমি সরকারের কোনো পদে যাব না, এই সরকারের কোনো সুযোগ সুবিধা আমি নিব না। সো আমি যাচ্ছি না আর কি। যে কারণে আমার মনে হয় এই মুহূর্তে একজন মানুষ আছে, আসিফ মাহতাব থেকে শুরু করে এই ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য সহ যারা ওই সংগ্রামে সরাসরি সরকারের বিরোধিতা করেছে, যারা জীবন বাজি রেখেছে, নিজেকে বিপদে ফেলেছে, তাদেরকে উপদেষ্টা পরিষদে আনতে হবে। আর এই বুইরা খাটাসের বাচ্চাগুলো যেগুলো আছে এখন উপদেষ্টা, এদের মধ্যে কেউ কেউ যদি জ্ঞানী থাকে বা আমলা টামলা তো কিছু লাগবে, ওদেরকে পরামর্শক হিসাবে রাখলে রাখা যাইতে পারে। এর বাইরে জায়গা ছেড়ে দিতে হবে যুবকদের সামনে, কারণ এই যুবকরা তারা এই দেশ স্বাধীন করেছে। আপনার যদি কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকা, আপনি অ্যাডভাইজার হিসাবে থাকেন, ওই উপদেষ্টার অ্যাডভাইজার, আপনি সরাসরি উপদেষ্টা হইতে পারবেন। কারণ এই বুড়ার বাচ্চাগুলো একটা আজ পর্যন্ত কোনোদিন এই 15 বছরের শাসন আমলে একটা হাঁচি দেয় নাই। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিরুদ্ধে তাও শেখ হাসিনা মামলা করেছিল, তাই তার সাথে ব্যক্তিগত বিরোধ ছিল, এছাড়াও শেখ হাসিনার সাথে তার কোনো সমস্যা ছিল না। বাকিগুলো যেগুলো আছে তাদের সাথে কোনো সমস্যাই ছিল না, বরং বেশিরভাগই এই শেখ হাসিনার কথা শুনে তারপরে তারা কাজ করেছে। অতএব তারা উপদেষ্টা হবে কিসের জন্য? উপদেষ্টা যারা জীবন দিতে চেয়েছে তারা হবে, যারা স্বাধীন করেছে তারা হবে। অতএব
একদম আমাদের বক্তব্য স্পষ্ট, এই জায়গা যতক্ষণ পর্যন্ত ঠিক না করা হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। এবং গত এই 2-3 দিনের যে অবস্থা, তাতে প্রকাশ্যে বলে রাখলাম, আমরা এখন থেকে আবারও বিপ্লবী। এই সরকারের কোনো কাজে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে চাই না। আমরা সব কিছুতে তাদের বিরোধিতা করতে চাই, যতক্ষণ পর্যন্ত না এই উপদেষ্টা ফারুকী, বশির সহ যারা আওয়ামী লেসপেন্সার যারা আছে তাদেরকে বাদ দিতে হবে এবং ছাত্রদেরকে, ডক্টর কনক সারোয়ার, পিনাকি সহ ছাত্রদের থেকে কয়েকজন প্রতিনিধিকে সেখানে নিতে হবে এবং মাহফুজ আলমকে আবার ফের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবেই নিতে হবে এবং নাহিদ এবং আসিফ তাদেরকে আরো ক্ষমতা দিতে হবে, তারা যেন সংখ্যা লঘু হয়ে না থাকে। আসিফকে আমরা দেখেছি একমাত্র সবচাইতে বেশি তিনি ভোকাল ছিলেন এই শেখ মুজিবের ছবি টবি এগুলো সরানোর ব্যাপারে, তাকে কর্নার করে রাখা হয়েছে। তাকে আরো ক্ষমতা যেই সব ইয়েগুলোতে আছে, সেটা হতে পারে স্বরাষ্ট্র, হতে পারে অন্য এই ধরনের প্রভাবশালী কোনো একটা ইয়েতে তাকে দিতে হবে। আগেই বলেছি যে এদেরকে দিয়ে যদি মনে করেন এদের হয়তো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতার জন্য পাশে তাদের ইয়ে থাকুক, কিন্তু মূল পদে তাদেরকেই থাকতে হবে, এটা আমাদের বক্তব্য। এবং আমি হাসনাত এবং ঝার্জিস তারা যে আন্দোলনের ডাক দিয়েছে, আবারও সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং বাংলাদেশের মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা যখন যেটার ব্যাপারে আপনাদেরকে বলবে, আপনারা বাংলাদেশের জনগণ তাদের পাশে থাকবেন, কারণ আপনাদের সরকার এটা না। এরা আবারও ভারতের সেই কুচক্রী মহলকে এই উপদেষ্টা মণ্ডলীতে ঢুকিয়ে, তারপরে আপনি ফারুকের অবস্থাটা শুধু দেখেন। ফারুকি ফারাজ নামের যে সিনেমা তিনি করেছিলেন সরাসরি ভারতের টাকায়, এবং সেই সিনেমাটা মুক্তি পেয়েছে আগে ভারতে, বাংলাদেশে মুক্তি পেতে দেওয়া হয়নি। তারপরে ভারতে অনেক সমালোচনার পরে দাড়ি টুপিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার বিভিন্ন নাটক সিনেমাগুলোতে এই পর্যন্ত এই দাড়ি টুপির পেছনে দাঁড়িয়ে একদম 24/7 গাঁজা খাওয়া একটা ছেলে হচ্ছে এই লোকটা, এই যে ফারুকি। বিশ্বাস না করলে এটা জিজ্ঞেস করেন যারা যদি মিডিয়াতে পরিচিত, 24/7 গাঁজার উপরে থাকে এবং বিকৃত যৌনাচার এই ব্যক্তি, সরাসরি লেসবিয়ান, তারপরে গে এগুলোকে প্রমোট করেন এবং তার বিভিন্ন নাটক সিনেমাতেও এগুলো তিনি প্রমোট করে থাকেন। পরকীয়া থেকে শুরু করে যত ধরনের অসামাজিক কার্যকলাপ, বিকৃত রুচি, বিকৃত কথাবার্তা, বিকৃত গালি এই নাটকের মধ্যে প্রমোট করা ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি। তাকে এনে উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে। সো এই সব কিছুই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে এবং ভারতের পক্ষে। তবে আপনাদেরকে এই যুদ্ধে, যেটা আগেও আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আমার মনে হয় রক্ষা করা সেই কঠিন যুদ্ধটাতে আপনাদের। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।